গ্রাম্য কুসংস্কারটি মানিক বন্দ্যোপাধ্যায় তীব্ররূপে অস্বীকার যেমন করছেন, তেমনি গভীরভাবে ফুটিয়ে তুলছেন কামার শিল্পে। পাগল হয়ে গেছে নবীন, তারা যেন হতভম্ব হয়ে গেছে, যেন কিনার কি দেখে ফেলেছে। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে বলল, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের প্রথম পর্বে দেখানো হয়েছে গল্পের সূচনায় দুটি খুনের দৃশ্য। সেই খুনের দৃশ্যের অন্তরালে লুকিয়ে থাকা লোক সংস্কৃতির এক ভয়াবহ মিশ্রণ এবং গ্রামীণ মানুষেরা কিভাবে সেই খুনের দৃশ্যটাকে ভৌতিকতা বলে গুণিন ডাকতে পাঠায় এবং সেই গুণিন কিভাবে তার অত্যাচার এবং পীড়ন চালাতে থাকে গ্রাম্য সংস্কৃতির বুকে। আমি অনুরোধ করব যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেনি তারা যেন প্রথম পর্বের ভিডিওটি পুরোপুরি দেখে তারপর এই ভিডিওটিতে মনোযোগ স্থাপন করে। কুঞ্জই আগে এল। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বুকে অন্ধকারে অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনার একবার লোকে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাজিয়ে ভর করেছেন, সহজে ছাড়বেন না। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জে বলল, তবে ছাড়তে হবে শেষ তক। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। তাহলে কুঞ্জ মাঝি আসার পর কি শুরু হলো? তার নানান কারুকার্য, তার তন্ত্রমন্ত্রের নানা কারুকার্য। ঘরের দাওয়া থেকে সকলে উঠানে নামিয়ে দেওয়া হলো। বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়া একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপরে, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নৌতে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো, রও বাছা ধন রও, এক্ষুনি হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমার। ধীরেন প্রথম দিকে চুপ করেছিল। বাধা দিয়ে লাভ নেই, গাঁয়ের লোক কথা শুনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। তাহলে এই যে কুঞ্জর নানাবিধ কার্যকলাপে ধীরেন আর সইতে পারল না। ধীরেন নিজেকে আর স্থির রাখতে পারলো না। কেন? কারণ ধীরেন বিজ্ঞান মনস্ক। এই সমস্ত টোন টিটকিরি বা টোটকা মন্ত্র এই সমস্তই তার অসহ্য হয়। সে জানি যে রোগের বা অসুখের একমাত্র অসুখই নিরাময়, এই তন্ত্রমন্ত্র নয়। তাই ধীরেনের রাগ হতে থাকলো, সে আর ধৈর্য ধরতে পারলো না। তাই সে বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো নবী? তুমি চুপ করো ভাই। উঠানে ৩০-৩৫ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। তাহলে কি দেখানো হচ্ছে? গ্রাম্য কুসংস্কারটি মানিক বন্দ্যোপাধ্যায় তীব্ররূপে অস্বীকার যেমন করছেন, তেমনি গভীরভাবে ফুটিয়ে তুলছেন তাঁর শিল্পে। তিনি দেখাচ্ছেন এই যে টোন টিটকারি বা তন্ত্রমন্ত্র তুক এই সমস্ত কিছুকে কি করছে, এই সমস্ত কিছুই গ্রাম্য বধূদের যেমন আকৃষ্ট করছে, তেমনি গ্রাম্য পুরুষদেরও আকৃষ্ট করছে। আর তার দর্শকও হয়েছে অনেক। আবার সেগুলো দেখবার জন্য গ্রামের কুমারীদের অনুমতি পেলেন। কেন? কারণ তারা তারা যদি আসে, তাহলে যদি তাদের ছোঁয়াচ লাগে, ছোঁয়াচ অর্থাৎ আবার যদি তাদেরকে ওইভাবে একই অসুখে ধরে, অর্থাৎ ভূতে ধরে,
দাওয়াটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অরূপী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয়ে সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। যেন কুঞ্জ মাঝি ম্যাজিক করছে, এক বিভৎস ম্যাজিক। আর সেই ম্যাজিক করা হচ্ছে কার উপর? দামিনীর উপর। দামিনী যেন এক বিভৎস পরিবেশ তৈরি করেছে। মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন তার থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে গ্রামের মানুষেরা। তারা যেন হতভম্ব হয়ে গেছে, যেন কিনার কি দেখে ফেলেছে, এবং তারা আর ভয় পাচ্ছে না, তারা উত্তেজনায় উৎসাহী হয়ে উঠছে এবং তীব্র কৌতূহল প্রকাশ করছে। একলা সামনে এগিয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকি। মাল সাথে আগুন করে তাতে সে তীরটি শুকনো পাতা আর শিকড় পুড়িয়ে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিকে ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝ বোঝ চোখে বঞ্জোর দিকে তাকিয়ে নিস্পন্দন হয়ে রইল। তাহলে এখানে দামিনীর উপর এক গ্রাম্য অত্যাচার চলছে। যে অত্যাচার কি করছে? যে অত্যাচার গ্রাম্যবাসীকে যেমন উত্তেজিত করছে, তেমন আনন্দ দিচ্ছে এবং মনে একটা রোমাঞ্চ সৃষ্টি করছে। আর তার উপর চলছে কুঞ্জ মাঝির সেই তীব্র, সেই বিভৎস তন্ত্রমন্ত্র এবং দামিনীর উপর অকথ্য আচরণ। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? বল, কে তুই? আমি শুভ্রা গো, শুভ্রা, আমায় মেরো না। চাটুর্যে বাড়ির শুভ্রা, যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, কে খুন করেছিল শুধু না কুঞ্জ? ওরে কুঞ্জ, শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল, বলাই আমাকে খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরে আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। তাহলে এখানে কি দেখানো হচ্ছে? যে দামিনীর ঢুলু ঢুলু চোখ, বুঝো বুঝো চোখ, হঠাৎ হলুদ পোড়ার গন্ধে কিভাবে তার মনে শিহরণ ফেলে গেল। হঠাৎ সে বলে বসলো তার আসল স্বরূপ, তার মধ্যে কে অবস্থান করছে। আসলে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে এই সমস্ত হ্যালুসিনেশন অনেকবারই দেখে থাকি আমরা এক হয়েও কিভাবে অন্যর কথা বলি। তো সেই সমস্ত জিনিসকে এই গ্রাম্য যে কুসংস্কার, গ্রাম্য যে জটিলতা, গ্রাম্য যে অবনমন, তা এক বিভৎস রূপ সৃষ্টি করে। তান্ত্রিকের আগমন ঘটে, তান্ত্রিক ঝাড়ফুঁক করে, অত্যাচার করে, তার আসল লোক না ধরতে পেরে তাকে তাবিজ দেয়, মাগিনি দেয়, তার উপর ঝাড়ফুঁক চলতে থাকে, আরো নানাবিধ ক্রিয়াকলাপ। কিন্তু তাতেও তারা কি সুস্থ হয়?
কিছুদিন পরে আবার তাদের সেই রকম আচরণ ঘটতে থাকে। মানিক বন্দ্যোপাধ্যায় তার সৃষ্টিকর্মে এই দিকটি ফুটিয়ে তুলছেন। কুঞ্জ মাঝি সেই তান্ত্রিক সমাজের প্রতিনিধি, আর দামিনী সেই সমস্ত অর্থপীড়িত রোগী যারা ভুগছে ওই তান্ত্রিকের দেওয়া যন্ত্রণা। এরপরে আসছে কৈলাস ডাক্তার, যার আগমনে দামিনীর ওপর অকথ্য অত্যাচারের কিছুটা বিরতি ঘটবে। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোপদারি। এখানে কৈলাসের একটা ডাক্তার কৈলাসের একটা বর্ণনা দেওয়া হচ্ছে। কি বর্ণনা দেওয়া হচ্ছে? তার স্বরূপ বর্ণনা দেওয়া হচ্ছে। এসে দাঁড়িয়ে ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মাথা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলেছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলা, এর দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাক করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। তাহলে এই যে দামিনীর উত্তেজনা কমাতে কৈলাস তাকে সেই খুঁটি থেকে তার চুল খুলে দিয়ে তাকে ঘরে নিয়ে গেল এবং তাকে ঘুমের ওষুধ, ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করলো। দামিনী কাতর ভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করার অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পদভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? তাহলে এই যে বলাই চক্রবর্তীর অনুচর পঙ্কজ ঘোষাল কি দেখাচ্ছে যে বলাই চক্রবর্তী নির্দোষ, তার 3 দিন আগে মারা গেছে। শুভ্রাকে হয়তো সে মেরে থাকবে, কিন্তু সে হয়তো ভূত হয়ে তার এই কথায় গ্রামের সমস্ত লোকই বিশ্বাস করতে থাকলো। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুঞ্জে। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর উপায় রইল না। তবে কথাটা সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে সাধ্য শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসে হাত দিয়ে। তাহলে কি বলছে? গুণী সেই পঙ্কজ ঘোষালের কথাটিকে ঘুরিয়ে একটু ঘুরিয়ে তার নিজের মান মর্যাদা রক্ষার জন্য বলল গ্রামবাসীর কাছে, যাতে তারাও বিশ্বাস করে। কি বিশ্বাস? আমাদের প্রথাগত লোকবিশ্বাস, লোক কুসংস্কারের বিশ্বাস। সে কি বলল? বলাই চক্রবর্তী নিজে মারেনি, সে কোন শরীরের উপর ভর করে তারপর শুভ্রাকে মেরেছে। এতে গ্রামবাসী আশ্বস্ত হলো না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই, মনে কি থাকে? এক রাতে অনেক কান ঘুরে সকালে এই কথাগুলি ঝিরিমির কান গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছি আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে এই ডোবাটি কচুরি পানায় আচ্ছন্ন।
গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কমল রঙের অপরূপ ফুল, তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল। এখন জল কমে আর্দ্রতার বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শোভার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সেই যাতে পা পিছলা আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলির সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসর সে পেল না। তাহলে এখানে দেখানো হচ্ছে কি, ধীরেনের বোনের মৃত্যুর ঘটনা কুঞ্জমাঝির মুখে যে রূপে শুনেছে, গ্রামবাসী তা বহু কাল ঘুরে গোটা গ্রাম চারিদিক হয়ে তারপর ধীরেনের কাছে যখন পৌঁছলো, তখন সে একটা উদ্ভট গল্প গাথায় পরিণত হয়েছে। তার মনে পড়ছে তার গর্ভবতী বোনের কথা, যে তার বোন, তার গর্ভবতী বোন যাতে ঘাটে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটে, তার জন্য সে নতুন সিঁড়ি করেছে। কিন্তু অদৃষ্টের পরিহাস, গর্ভাবস্থাতেই তার বোনের মৃত্যু হয়। এই অপমৃত্যু ধীরেনকে গভীর ভাবে যেন মুমূর্ষু করে তুলেছিল। তাই ধীরেন তার আগের ঘটনাগুলো, তার বোন বেঁচে থাকা অবস্থায় যে ঘটনাগুলো দেখেছে, তাকেই যেন প্রত্যক্ষ করছে, তাকে যেন আবার অনুমান করছে, অনুধাবন করছে। ক্ষুব্ধ হবার অবসর সে পেল না। ডোবার পণ্ডিত থেকে কিভাবে এসে সেদিন সন্ধ্যার ঘাটে এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদে তার এত প্রাচুর্য, এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। তাহলে এখানে কি দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে বোনের মৃত্যুতে দাদার যাতনাকে, দাদার মনের একটা কষ্টকে। ভাতের খেলা সামনে ধরে দিয়ে শান্তি বলে, আমার কিছু মনে হয় তাই হবে, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমার কিছু বলবে না, খবরদার। এই যে স্ত্রীর এইরূপ আচরণ, একটা বিজ্ঞান মনস্ক পুরুষ, তার প্রতিক্রিয়া কিরূপ হবে এই ধরনের আচরণ? তাই সে স্ত্রীর প্রতি ক্রোধবশত কটমট করে তাকায় এবং বলে, তোমার যা খুশি মনে হতে পারে, আমায় কিছু বলতে এসো না। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন, উপদেশ দিলেন, বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফেরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাসগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। তাহলে এই যে একটা দিক দেখাচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়, যে মানুষের দ্বন্দ্ব শুরু হয়, টু বি অর নট টু বি দ্বন্দ্ব, হতেও পারে আবার নাও হতে পারে। এই দ্বন্দ্ব কি করছে? ধীরে ধীরে কিভাবে ধীরেনের মনকেও কি করছে? আগ্রাসী করে তুলছে, এই কুসংস্কারে জর্জরিত করছে। তারই স্বরূপকে মানিক বন্দ্যোপাধ্যায় আঁকছেন তার এই সৃষ্টিকর্মে। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে
বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিস করছে। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। লজ্জা অভিমানী ধীরেন আরো হতে লাগলো যে সে বিজ্ঞান মনস্ক হয়েও এই 7 বছরের স্কুলে কর্মরত অবস্থাতেও সে কোনো শিক্ষা দিতে পারেনি তার ছাত্রদের এবং তার সামাজিক পরিবারে। তাই তার বাড়ির তার গৃহবধূকে পণ্ডিত বলে যায়, পণ্ডিত অর্থাৎ ব্রাহ্মণ মশাই বলে যায় মাদুলি ধারণ করার কথা। যে মাদুলি নাকি ধীরেনকে এবং ধীরেনের পরিবারকে দোষ থেকে মুক্ত করবে এবং কি করবে, এই যে আমাদের প্রথাগত যে কুসংস্কারের যে ভাব, ভূতের ভাব, সেই তা থেকে রক্ষা করবে। তাই এই বিজ্ঞান মনস্ক শিক্ষক এই ছেলেদের বুঝবুঝ ফিসফাস এই সমস্তের জন্য তাদের দিকে তাকাতেও পারল না, লজ্জায়, ঘৃণায়, অভিমান। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন, 1 মাসের ছুটি। মথুর বাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুর বাবু স্কুলের সেক্রেটারি, মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠেছে। চিন্তার ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। তাহলে এখানে কি দেখানো হচ্ছে, ধীরেন কিভাবে ধীরে ধীরে হ্যালুসিনেট হতে শুরু করেছে, অসুস্থ হতে শুরু করেছে, মানসিকভাবে দুর্বল হতে শুরু করেছে। যে বিজ্ঞান বৃত্তি শেখায়, যে বিজ্ঞান জ্ঞান চেতনা শেখায়, সেই বিজ্ঞান মনস্ক ব্যক্তিও কিভাবে কুসংস্কারের, লোকজ কুসংস্কারের প্রভাবে বিচলিত হয়ে পড়ে, তারই যেন প্রতিমূর্তি আঁকছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা রবীন্দ্রনাথের একটা কথা পড়েছিলাম, কোথায়, কর্তার ভূতে, ভয়ের মধ্যেই ভূতের অস্তিত্ব। তাহলে ধীরেন কি সত্যি ভয় পেতে শুরু করেছে? কাকে ভয় পেতে শুরু করেছে? লোকজ কুসংস্কার। আর কাকে ভয় পেতে শুরু করেছে? ভূত কি, ভয় কি, অর্থাৎ অতীত কি। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুর বাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুর বাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ কি হাতে পায়ে না ধরাই ভালো। মথুর বাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুর বাবু সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয় সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে, দুর্বল শরীরটা বিছানায় লুকিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। ধীরে 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 মানসিক ভাবে দুর্বল হচ্ছে। সে নিজেকে ভাবছে সে আর পড়ানোর যোগ্যতাই হারিয়েছে, সে পড়াতেই পারবে না। ছাত্রদের যেন সে আর শিক্ষা দিতে পারছে না। কেন পারছে না? আসলে তার বিজ্ঞান মনস্কতায় আঘাত লেগেছে। আসলে সে জ্ঞান শূন্য হয়ে পড়েছে,
কিসের কারণে? হ্যালুসিনেশনের কারণে। এই যে মানসিকভাবে দুর্বল হওয়ার কারণে ধীরে ধীরে তো সেই পর্যায়ে অতিক্রম করছে অসুস্থতা। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্তিম পর্যায়, যেখানে বিজ্ঞান এবং যুক্তির যে দ্বন্দ্ব এবং তার ফলে ধীরেনের একটা লৌকিক অপমৃত্যু, তার যে বোধশূন্যতা এবং যুক্তি মানসিকতার দ্বন্দ্ব, জ্ঞান অপবিজ্ঞানের দ্বন্দ্ব। সকলের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা নিজেরাও টেক্সটটি ভালো করে পড়ো এবং ভাবো এবং নিজেরা নিরীক্ষণ পদ্ধতিতে পড়ো এবং যুক্তি দিয়ে বিচার করো মানিক বন্দ্যোপাধ্যায় আসলে কি বলতে চাইছেন তাঁর হলুদ পোড়া গল্পে।